মনে আছে বোধহয় আপনাদের এবছর মে মাসে বিদ্যাজ্যোতি স্কুলগুলোর হতাশজনক ফলাফল নিয়ে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। 125টি বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্রছাত্রীরা এবছর প্রথমবার সিবিএসই প্যাটার্নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। তবে 13ই মে ফলাফল প্রকাশ হওয়ার পর মাথায় বাজ পড়ে অভিভাবক মহল থেকে শুরু করে শিক্ষক সমাজে। প্রায় 40% ছাত্রছাত্রী অকৃতকার্য হওয়ায় সমালোচনার ঝড় উঠেছিল রাজ্যের শিক্ষা সচেতন মহলে। পরে অবশ্যই বছর বাঁচাও পরীক্ষায় বেশিরভাগ অকৃতকার্য ছাত্রছাত্রীরা পাশ করে। অবশ্য ফলাফল প্রকাশ হওয়ার পর বিরাট অংশের অভিভাবক তাদের সন্তানদের বিদ্যাজ্যোতি স্কুল থেকে সরিয়ে অন্য স্কুলে ভর্তি করতে উদ্যোগী হয়েছে বলে অভিযোগ শোনা যায়। আর এই বিপর্যয়ের পোস্টমর্টম করতে দপ্তরের উদ্যোগে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সম্প্রতি একটি জল্পনা ঘিরে বিভ্রান্তি ছড়িয়েছে শিক্ষা মহলে। রাজ্যের কিছু বিদ্যাজ্যোতি স্কুল সিবিএসই স্বীকৃতি হারাতে পারে বলে শোনা যাচ্ছে। তাই স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েছে ছাত্র, অভিভাবক, শিক্ষক মহল। আর এখানে আমাদের প্রশ্ন, সত্যি কি সিবিএসই অ্যাফিলিয়েশন ক্যান্সেল করে দিতে পারে কিছু বিদ্যাজ্যোতি স্কুলের? যদি দেয় তাহলে কেন দেবে? যদি সিবিএসই অ্যাফিলিয়েশন ক্যান্সেল না করে তাহলে এই স্কুলগুলোর মান উন্নয়নে দ্রুত কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে কি দপ্তর? মাঝে আর মাত্র 3 মাস, তারপর আবার পরীক্ষায় বসবে ছাত্রছাত্রীরা। পরীক্ষার জন্য কতটা প্রস্তুত এবারের পরীক্ষার্থীরা? তবে সবচেয়ে বড় প্রশ্ন, রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলোর ভবিষ্যৎ কি? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বিদ্যাজ্যোতি স্কুলগুলোর ভবিষ্যৎ নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের 3 জন বিশিষ্ট শিক্ষাবিদ। রয়েছেন প্রাক্তন শিক্ষক ননীগোপাল দেবনাথ, রয়েছেন প্রাক্তন শিক্ষক রতন গোস্বামী এবং প্রাক্তন শিক্ষক জ্যোতির্ময় ধর। আপনাদের 3 জনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার, আপনাদের সকল দর্শকদেরকে আমরা শুভ সন্ধ্যা এবং নমস্কার জানাচ্ছি। আপনাদের 3 জনের কাছে একটাই প্রশ্ন আমি রাখবো। প্রথমে রনিবাবু, আপনার কাছে জানতে চাইবো, রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্প চালু হয়েছে প্রায় 3 বছরের উপর হয়ে গেছে। আপনাদের নজরে কেমন চলছে এই স্কুলগুলো? প্রথমেই ভ্যানগার্ডকে শুভেচ্ছা এবং রাজ্যবাসীর প্রতি ভালোবাসা রইল। আমার যেটা ব্যক্তিগত অভিমত সেটা হলো, সরকারি স্তরে, সরকারি বিদ্যালয় স্তরে, শিক্ষা স্তরে বিদ্যাজ্যোতি প্রকল্পটা যে চালু করেছে এটা একদম অপ্রয়োজনীয় এবং বেমানান। তারপরেও সরকার করেছে হয়তো নির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে। তবে আমার যেটা ধারণা, যে একটা শিক্ষা ব্যবস্থাকে পাল্টাতে গেলে বা একটা নতুন সংযোজন করতে গেলে আলাপ আলোচনা, বিশেষ করে শিক্ষাবিদ যারা আছে, শিক্ষা নিয়ে যারা ভাবেন, তাদের মতামত নেওয়া উচিত। কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি যে পূর্ব ঘোষিত কোনো ইয়ে ছাড়াই হঠাৎ করে 100টা প্রথম, তারপরে আবার নতুন করে 25টাকে এটার সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এটার যে পরিকাঠামোগত যেসব ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, ওই যে একটা সার্কুলারে 2021-এর সম্ভবত ডিসেম্বর মাসের 6 তারিখ বোধ এটা ইয়ে হচ্ছিল না, কি মাস জানি, আবার 9 তারিখে সার্কুলারটা গাইডলাইন যেটা বেরিয়েছে। তো সেখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোর কথা বলা আছে, সেগুলো তো মানে এই 100টা স্কুলের মধ্যে, প্রথম দিকে যে 100টা স্কুলের মধ্যে আমার মনে হয় 10টা স্কুলও ছিল কিনা, মানে ইয়ের ব্যাপার, মানে এক্সিস্টিং পরিকাঠামোর কথা বা এক্সিস্টিং যে শর্তগুলো ছিল সেগুলোর জন্য। তো বাকিটা তো সবাই তার অভিজ্ঞতার মাধ্যমে রাজ্যবাসী সেটা জানেন, যে পরিকল্পনা আগের থেকে সিদ্ধান্ত গ্রহণ না করে, মানে সুচিন্তিতভাবে না করলে পরে যা হয়, তো সেই তো একটা বিশেষ পরিণতি এসে দাঁড়িয়েছে। ছাত্র, শিক্ষক, অভিভাবক সবাই সেখানে বিষয়টাকে প্রাথমিক স্তরে গ্রহণ করতে পারেননি। কিন্তু আজকে 3 বছর পরেও আমি দেখলাম এটা একেবারেই, মানে কি বলবো আর, মানে যেমন শিক্ষকরা যেমন সেভাবে বিষয়টাকে নিজেরা ইকুইপ করতে পারেননি, তো ছাত্রছাত্রীদের অবস্থা তো
আরো বেশি করুন। ঠিক আছে, পরে আলোচনা করবো আর কি, এইটুকুই এখন। ওকে ওকে, আপনি যেটা বললেন অপ্রয়োজনীয় এবং বেমানান মনে হয় বিদ্যাজ্যোতি স্কুলগুলোর ইনক্লুশন এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। ওকে, আমি আসছি আপনার কাছে, আবার আসবো। রতনবাবু, আপনার কি মতামত এই বিষয়ে? আমি প্রথমে যেটা ননীবাবু বললেন, হুম। যেটা প্রাসঙ্গিক নয় বা চালু করাটা এই মুহূর্তে ঠিক হয়নি, হুম। আমি একমত হতে পারিনি। আচ্ছা আমার ধারণা এটা সময়ের দাবি ছিল। আচ্ছা। সারা দেশ শিক্ষায় এগিয়ে যাবে, হুম। আমরা পিছিয়ে থাকবো। হুম। সিবিএসইর অন্তর্ভুক্ত বিদ্যাজ্যোতি প্রকল্প এটা ঐতিহাসিক প্রকল্প। আচ্ছা। রাজ্যের ক্ষেত্রে এটাকে আমি মনে করি ঐতিহাসিক, শিক্ষার ক্ষেত্রে, শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে হুম। গুরুত্ব অপরিসীম। হুম। হ্যাঁ, একমত আমি ওইখানে হুম। যে তাড়াহুড়া করে এটা করা হয়েছে। আচ্ছা। আগে পরিকাঠামো ঠিক করা দরকার ছিল। হুম। আমার শিক্ষক স্বল্পতা আছে, শিক্ষক প্রয়োজন মতো পাওয়া যাবে কিনা, ইংলিশ ব্যাকগ্রাউন্ড শিক্ষক আছে কিনা, হুম। সেটা আগে তথ্য তালাশ করে হুম। বিদ্যাজ্যোতি প্রকল্পটা নেওয়া উচিত ছিল। আচ্ছা। তবে আশা এবং নিরাশা হুম। দুটোই আমার মধ্যে কাজ করছে। একজন শিক্ষক হিসাবে 34 বছরের অভিজ্ঞতায় বলছি, হুম। বিদ্যাজ্যোতি নিয়ে আমি বড় প্রচন্ড উৎসাহী এবং তার সাথে আমি আশঙ্কিত বটে। আচ্ছা। একটা শিশু মাতৃপ্রকোষ্ঠ থেকে যখন জন্মগ্রহণ করে, মাতৃপ্রকোষ্ঠে সে থাকে সম্পূর্ণ লাইট প্রুফ, হুম। সাউন্ড প্রুফ। সে যখন পৃথিবীতে আসে, পৃথিবীর নতুন আলো এবং শব্দে সে চিৎকার করে, তার চিৎকারে আমরা আনন্দিত হই বটে। একদম। সেই শিশু একসময় প্রতিষ্ঠিত হয়, বড় হয়, পৃথিবীর সাথে খাপ খায়। আমাদের ত্রিপুরাতে ঠিক একই হয়েছে। বিদ্যাজ্যোতি চালু হয়েছে, ইংলিশ পড়তে হবে ছেলে মেয়েদের, এই একটা আতঙ্ক সবার মধ্যে কাজ করেছে। প্রথম রেজাল্ট ভালো হয়নি, কিন্তু তার অর্থ এই নয় যে বিদ্যাজ্যোতি ঘুরে দাঁড়াবে না। আচ্ছা। শীঘ্রই, আমি আশাবাদী যে শীঘ্রই ঘুরে দাঁড়াবে। এবং ত্রিপুরার ছেলেরা মেধা প্রচন্ড আছে, সিবিএসই প্যাটার্নটা ওরা পেয়ে যাচ্ছে, এটা বড় কথা। এবং এর সাথে সহসাই হয়তো 2-3 বছর অসুবিধা হতে পারে। ওকে, বেশ। রতনবাবু, আমিও আসবো আপনার কাছে, আপনার কাছে প্রশ্ন আমার রয়েছে। যতীনবাবু, আপনার কি মতামত এই বিষয়ে? আচ্ছা, আমি আপনাদের দর্শকদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার আজকে এই প্রথম আসা এবং আমার সংক্ষিপ্তভাবে একটু আলোচনা শুরু করছি। এই যে প্রশ্নটা আসলো যে বিদ্যাজ্যোতি স্কুলটা কি, মানে মোটামুটিভাবে এরকমই প্রশ্নটা, যে সফল নাকি ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে, কেমন চলছে স্কুলগুলি, বিদ্যাজ্যোতি কেমন চলছে, এই সম্পর্কে আপনি প্রথমেই একটা উল্লেখ করেছেন যে রাজ্যের বিদ্যজন থেকে আরম্ভ করে ছাত্র, শিক্ষক, অভিভাবক সবাই দ্বিধা বিভক্ত, মানে দুভাগে ভাগ হয়ে গেছে। একটা ভাগ বলছে না ঠিক আছে, সমর্থন করছে, আর একটা ভাগ বলছে না, এটা ঠিক হয়নি, এটা একটা মানে শিক্ষা ব্যবস্থাতে একটা ব্যর্থ প্রকল্প হিসাবে নিয়ে আসা হয়েছে এবং আলটিমেটলি এটা ব্যর্থ হবে। অ্যাকচুয়ালি এখানে ছাত্রদের নিয়ে এক্সপেরিমেন্ট করার কোনো জায়গা নেই। শিক্ষা বিদ্যালয়ে ছাত্রদের নিয়ে এক্সপেরিমেন্ট করা যায় না। যাই হোক, এটা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে এবং ছাত্রছাত্রীদের যাতে ভবিষ্যৎ সুনিশ্চিত থাকে, তাদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়, সেই দিকে লক্ষ্য রেখেই মানে কোনো পরিকল্পনা এবং নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আমি একটা মানে এই প্রসঙ্গে উত্তরটা একটু ঘুরিয়ে দিতে চাই, যে আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আপেলটা আপনি কি মনে করেন, এটা একটা ভালো ফল নাকি এটা স্বাস্থ্যের জন্য ভালো নয় বা খারাপ, আমি না শুধু মানে সবাই বলবে যে না, আপেল তো অত্যন্ত একটা মানে সুস্বাদু এবং উপাদেয় ফল, স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো ফল একটা। আচ্ছা। সুতরাং ঠিক এরকম তখন যদি আমরা মনে করি যে ঠিক আছে, তাহলে এবার ধান চাষ বাদ দিয়ে আপেল একটা মূল্যবান ফসল এবং ধান থেকে অনেক বেশি মূল্যবান, সুতরাং ধান চাষ বন্ধ করে আপেল চাষ আরম্ভ করে দিই, তাহলে কিন্তু এটা আরম্ভ করতে গেলে আমাদের অনেকগুলো জিনিস বিবেচনায় আনতে হবে। যেমন চাষিরা এই ব্যাপারে রাজি আছে কিনা, বা এই জায়গার জল আবহাওয়া উপযুক্ত কিনা, মাটি উপযুক্ত কিনা, এগুলি বিবেচনা করতে হবে। ঠিক তেমনি একটা শিক্ষা ব্যবস্থাতে একটা নতুন কিছু আনতে গেলে এটার যারা ডাইরেক্ট স্টেক হোল্ডার, যারা নাকি অংশদারিত্ব যাদের সরাসরি আছে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি রাজ্যের সবারই শিক্ষা ব্যবস্থায় অংশদারিত্ব আছে, কিন্তু যারা সরাসরি যুক্ত শিক্ষা ব্যবস্থার সঙ্গে, যেমন ছাত্র, অভিভাবক, শিক্ষক, অন্তত তাদের একটা মতামত নেওয়া দরকার ছিল আমি মনে করি আর কি। যে তাদের মতামত নিয়ে যাচাই করা উচিত ছিল যে অভিভাবকরা কি বলেন, তারা তাদের ছেলে মেয়েদেরকে বিদ্যাজ্যোতিতে আগ্রহ কিনা, বা শিক্ষকরা কি বলেন এই ব্যাপারে, তারা কিভাবে এটা ইমপ্লিমেন্ট করবে। অ্যাকচুয়ালি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যে কোনো প্রকল্পই, মানে শিক্ষা সম্পর্কে যে কোনো প্রকল্পই ঘোষণা হোক না কেন, আসলে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এটাকে ইমপ্লিমেন্ট করতে হয় শিক্ষকদের।
সরকার বিভিন্ন সিদ্ধান্ত নেয়, দপ্তর এগুলিকে ইমপ্লিমেন্ট করার জন্য স্কুলে অর্ডার বা নির্দেশ পাঠায়, আর বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এটাকে ইমপ্লিমেন্ট করে শিক্ষকরা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। সুতরাং শিক্ষকদের একটা আলোচনা বা মতামত নেওয়া দরকার ছিল, যেটাই হোক। তবে যে উদ্দেশ্য নিয়ে এই 100টা স্কুলকে প্রথম, দ্যাট ইজ 2021-এর 26শে জানুয়ারি 26শে অক্টোবর প্রথম এটা প্রকল্পটা চালু হলো ত্রিপুরায় আনুষ্ঠানিকভাবে। এরপর 27 তারিখে একটা গাইডলাইন বেরিয়েছে এবং আমরা দেখেছি যে গাইডলাইনে 72 পয়েন্ট নির্ধারণ করা আছে এবং অনেকগুলি সাব পয়েন্টও আছে। এবং আমি নিজে সবগুলি পয়েন্ট খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি, তাতে দেখেছি যে অত্যন্ত একটা সুন্দর একটা চিন্তা ভাবনা নিয়ে এটাকে মানে প্রকল্পটা শুরু করা হয়েছে। কিন্তু এটা ইমপ্লিমেন্ট করার জন্য যে প্রয়োজন সময়, টাকা এগুলি দরকার, সেটা সরকার এই মুহূর্তে বা এই খরচ করতে পারছে কিনা। সরকার প্রথম বলেছিল যে 500 কোটি টাকার মতো ধরা হয়েছে এই প্রকল্পটাকে বাস্তবায়ন করার জন্য। তো সেই প্রকল্পে এখন পর্যন্ত কত খরচ হয়েছে বা খরচা হয়েছে আমি জানি না। তবে অনেকগুলি বিদ্যাজ্যোতি প্রকল্পে অলরেডি বিদ্যাজ্যোতি স্কুল যেগুলিকে ঘোষণা করা হয়েছে সেগুলিতে ইতিমধ্যেই এখানে পাকা সুন্দর বিল্ডিং আছে, কিন্তু বিল্ডিংয়েই একটা শিক্ষা ব্যবস্থার একটা অঙ্গ, কিন্তু এটা বিল্ডিং দেখেই বোঝা যায় না স্কুলটা কত ভালো চলছে বা স্কুলে কি আছে। ইন্টারনাল ইনফ্রাস্ট্রাকচারটা হচ্ছে, যেমন ইনফ্রাস্ট্রাকচারটাকে আমরা যদি দুই ভাগে ভাগ করি, একটা ম্যাটেরিয়াল আর একটা হিউম্যান ইনফ্রাস্ট্রাকচার, যেখানে সবচেয়ে বেশি যুক্ত হচ্ছে শিক্ষক এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল। তো বিদ্যালয়ের প্রিন্সিপাল এবং শিক্ষকরা কতখানি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারছে, এই মানে নতুন পদ্ধতিটাকে, এটা পুরোপুরি সিবিএসসির আন্ডারে স্কুলগুলিকে নেওয়া হয়েছে। তো সিবিএসসির সঙ্গে পড়ানোর মতো শিক্ষকরা এরকম তাদেরকে নিজেদেরকে ইকুইপ করতে পেরেছে কিনা, বা সিলেবাসটা সম্পর্কে তারা অবগত কিনা, সিলেবাসটা পড়াতে পারবে কিনা, সেটা একটা প্রশ্নের মুখে আছে। তো এই ব্যাপারে অনেক ওয়ার্কশপ অলরেডি রাজ্যে হচ্ছে যতদূর জানি, কিন্তু জানলেও এটার মধ্যে সবসময় একটা মানে নেগেটিভ অ্যাটিটিউড কাজ করছে মানে অনেকের মধ্যেই। ওকে, ঠিক আছে, বলুন, আমরা আসবো আপনার কাছে, আসবো। আপনি যেগুলো বললেন, তবে আপনাদের তিনজনের কথা থেকে যেটা বোঝা যাচ্ছে যে আপনি যেটা লাস্ট যে কথাটা বললেন যে নেগেটিভ অ্যাটিটিউড কিন্তু কাজ করছে, এই নেগেটিভ অ্যাটিটিউড কাজ করার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। আমরা যদি এক এক করে একটু দেখি, যেগুলো আপনি কিছুটা উল্লেখ করছিলেন জ্যোতির্ময় বাবু, আসবো আপনার কাছে আরেকবার। এবং বলছিলেন যে রতনবাবু যেটা বলছিলেন যে আরেকটু সময় নিয়ে আরেকটু আলোচনা করে, বা আপনিও বলেছেন যে আরেকটু আলোচনা করে, স্টেক হোল্ডারদের সঙ্গে আরেকটু আলোচনা করে, শিক্ষকদের মতামত নিয়ে, অভিভাবকদের মতামত নিয়ে এটা করলে বোধহয় ভালো হতো। এখন সেই কথাগুলো আমরা আগেও বলেছি, কিন্তু করলে ভালো হতো, কিন্তু হয়ে গেছে এবং প্রায় 3 বছর 3.5 বছর হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে পরিকাঠামো উন্নয়ন হয়েছে কিনা, কিছু আপনারা কিছু দেখলেন কিনা, পর্যাপ্ত ট্রেন্ড শিক্ষকরা আছে কিনা এই স্কুলগুলোতে, এবং সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, খুব ছোট্ট মনে হলেও, আর আপনি যেটা বললেন যে এক্সপেরিমেন্ট করতে পারি না আমরা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে, কিন্তু এক্সপেরিমেন্ট তো হয়ে গেছে বা এখনো হচ্ছে। যারা প্রথমবার সিবিএসসি প্যাটার্নে পরীক্ষা দিল, যারা ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিচ্ছে, তাদের নিয়ে তো এক্সপেরিমেন্টই হলো। এখন বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যম হয়েছে, ছাত্ররা পাশাপাশি শিক্ষকরা কতটা আপগ্রেডেড হয়েছে, কি মনে করেন রনি বাবু? 3.5 বছর পর শিক্ষক আপগ্রেডেড হবে কোথা থেকে? আগের শিক্ষক যারা ছিলেন রিটায়ারমেন্টে যেতে যেতে এখন তো শিক্ষকের সংখ্যা খুব কমে গেছে। তো যারা আছেন এরা অনেকেই তো ইংরেজি ভাষার সঙ্গে শিক্ষকই কুদ্দুর সম্পর্কযুক্ত, এটাই নিয়ে সমস্যা কতটা পারেন। আর দ্বিতীয়ত হলো একটা বাংলা মিডিয়ামের ছাত্র সারা বছর বাংলা পড়েছে, হঠাৎ করে সে মাধ্যমিক দেখা যায়, যেমন এবার যারা 8 অব্দি আছে 9-এ উঠে সে ইংলিশ মিডিয়াম পড়বে, তার পক্ষে কি সম্ভব হবে? হবে না, পালাচ্ছে, স্কুল ছেড়ে যাচ্ছে। তো ঠিক এরকমই যে মাধ্যমিকটা পাশ করলো বাংলা মিডিয়ামে, সে 11টা বা এরপরে পড়ছে সে ইংলিশ মিডিয়ামে, এটা তো একটা সমস্যা আছেই। এবং শিক্ষকদেরকে সেভাবে, আর দ্বিতীয়ত আমি যেটা প্রথম বলছিলাম যে সিবিএসই সিলেবাস অলরেডি প্যাটার্নটা আমাদের সিলেবাস মানে এনসিইআরটি কারিকুলাম সিবিএসই সিলেবাস আমাদের রাজ্যে অলরেডি চালু। আচ্ছা, বাংলা মিডিয়াম স্কুলগুলোতেও, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে যেগুলো মানে প্রাইভেট স্তরে আছে বা সরকারি স্তরেও যেগুলো ছিল, সেখানে ইংলিশ মিডিয়াম এনসিইআরটির যে বইগুলো আছে হুবহু পড়ানো হয়, আর বাংলা মিডিয়াম স্কুলগুলোতে এগুলো ট্রান্সলেট করে পড়ানো হচ্ছে, যদিও ট্রান্সলেশনের মধ্যে অনেক বিভ্রান্তি আছে। তারপরেও সিবিএসইর যে প্যাটার্নটা আছে
সেটাই ফলো করা উচিত। সিবিএসই যে কোশ্চেন প্যাটার্ন বা অন্যান্য যেগুলো আছে সেগুলি ওই সমস্ত স্কুলগুলিতেও ফলো করাই হচ্ছিল আর কি। এখন আপনি বলছে যে 1200 স্কুল থাকবে, যে স্কুলে সেই স্কুলকে সিবিএসই প্যাটার্নে নেওয়া হবে, মানে ওই বিদ্যাজ্যোতি প্রকল্পে। তো কটা স্কুলে 100-150 ছাত্র আছে এমন স্কুলগুলোতেও বিদ্যাজ্যোতি প্রকল্পে নেওয়া হয়েছে। এবং এটার আরেকটা টার্মস এন্ড কন্ডিশন হলো যে এট এ টাইম স্কুলগুলিকে চালু করতে হবে প্রয়োজনে, মানে এটাই মূল কন্ডিশন। বলছে যদি না থাকে তাহলে আপনাকে করতে হবে কি, শিফটে করা যাবে, কিন্তু এট এ টাইম করতে গেলে আমার তো মনে হয় না ত্রিপুরার যে একটা স্কুলও আছে যেখানে 1200 বা 1400 ছাত্র আছে, তখন আপনি যখন প্রাইমারি স্তর থেকে যখন একবারে ক্লাস 12 1 থেকে 12 অবধি যখন একসাথে করবে, যে পরিমাণ ক্লাসরুমের দরকার, এরকম ক্লাসরুম কটা স্কুলে আছে, সেরকম ইনফ্রাস্ট্রাকচারাল একটা বিরাট প্রবলেম আছে আর কি। সেই জন্য আমি বলছি এটা যে হুট করে করা হয়েছে, করার ফলে আগে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করো, আর দ্বিতীয়ত সরকারি স্তরে কেন, আপনি যদি 100টা স্কুলকে যদি বেছে নেন, আপনি ইংলিশ মিডিয়াম করবেন, ঠিক আছে, তাহলে আপনি নতুন ইংলিশ মিডিয়াম স্কুল খুলুন। আপনার যে মেইন যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোকে নিয়ে নিলেন, তো এটা নেওয়ার ফলে কি হচ্ছে, এখন যারা সাধারণ কমন পরিবারের যারা ছেলে মেয়ে, মা বাবাই পড়াশোনা জানে না, তারা কি ইংলিশ মিডিয়ামের সাথে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করবে? এটা হচ্ছে না তো ব্যাপারটা, যার দরুন রেজাল্টটা খুবই খারাপ হচ্ছে। এবং যে অদূর ভবিষ্যতে যে খুব একটা তাড়াতাড়ি কিছু রিভাইভ হবে, এটারও আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না, আমার কাছে এরকম লক্ষণ কিছু মানে এখন স্কুলগুলো বিশেষ করে বিভিন্ন আমরা যদি দেখি পশ্চিম ত্রিপুরা এবং দক্ষিণ ত্রিপুরা বা উত্তর ত্রিপুরা বিভিন্ন জেলা স্কুলগুলো, প্রান্তিক স্কুলগুলো একরকম আর শহরের স্কুলগুলো আরেক রকম। এখন বিদ্যাজ্যোতি প্রকল্পে সব ধরনের স্কুলকে ইনক্লুড করা হয়েছে। এখন স্কুলগুলোর কতটা লাভ হলো, বিশেষ করে শহরের স্কুলগুলোর এবং শহরের স্কুলগুলোর ছাত্রছাত্রীদের? আমরা দেখতাম এবছর রেজাল্ট আউটের পরে দেখেছি যেসব স্কুলগুলো বিভিন্ন র্যাঙ্কিং এ থাকতো বা তাদের স্কুলে হয়তো ফেলের সংখ্যা থাকতো না, সেই সব স্কুলগুলো কিন্তু এবার ফেল করে গেছে। এখন রতনবাবু, আপনার কি মনে হয়, মানে এই যে একটা বাংলা মাধ্যম থেকে ইংলিশ মাধ্যমে এলো, এতে কতটা আপগ্রেডেড হয়েছে টিচাররাও, বা কতটা আপগ্রেডেড হয়েছে? এবং পাশাপাশি এই 3-3.5 বছরে পরিকাঠামোগত এত তো চর্চা প্রথম থেকেই চলছে, দপ্তর পরিকাঠামোর দিকে হোক বা শিক্ষকের ব্যাপারটাই হোক, কতটা নজর দিয়েছে বলে আপনার মনে হয়? যেটা আপগ্রেডেশনের কথা বলছেন, সেটা কিছু কিছু ইংলিশ ব্যাকগ্রাউন্ড টিচারকে টেনে নেওয়া হয়েছে বিদ্যাজ্যোতি স্কুলে, আচ্ছা, কিন্তু পর্যাপ্ত নয়। আবার আপগ্রেড করতে গিয়ে সরকারিভাবে কিছু ট্রেনিং দেওয়া হয়েছে, আমি মনে করি এই ট্রেনিং পর্যাপ্ত নয়। বিল্ডিং এর কথা ছেড়ে দিলাম, ত্রিপুরাতে স্কুলগুলিতে রাজপ্রাসাদের মতো স্কুলও আছে, যেটা যতীনবাবু বলেছিলেন যে বিল্ডিং ঘর দিয়ে তো হয় না, বিল্ডিং শেষ কথা নয়, শিক্ষারাঙ্গিনা। স্কুলগুলিতে সাংঘাতিকভাবে টিচার স্বল্পতা আছে, আর টিচাররা এমন এক পর্যায়ে আছে, সেন্সাস বলুন, এসডিএম এর কাজ বলুন, ইলেকশন, যত ডিউটি সব শিক্ষকদের। তো এই অবস্থায় একটা শিক্ষক স্কুলের পঠন পাঠন এর মধ্যে এক্সট্রা কাজকর্ম করতে করতে নাস্তা না করতে, অনেকে বলে শিক্ষকদের কি কাজ, কিন্তু শিক্ষকদের কি কাজ শিক্ষক হিসেবে আমরা জানি। সব ক্ষেত্রে যখন শিক্ষকদের টানা হবে, তার মস্তিষ্ক ঠিক মতো কাজ করবে না। এই যে আপগ্রেডেশন বা তাদেরকে উন্নয়ন করা হয়েছে কিনা, 2-4 দিন ট্রেনিং দিয়ে এটা হয় না, তার জন্য সঠিক পরিকল্পনা দরকার। আমি আশা করব সরকারি তরফে ডিপার্টমেন্ট শিক্ষকদের সহসাই আরো বেশি ট্রেনিং দিয়ে উপযুক্ত করবেন, এবং নিয়োগ, যেটা ইংলিশ ব্যাকগ্রাউন্ড ছেলে মেয়েদের নিয়োগ দিয়ে বিদ্যাজ্যোতি স্কুলে ঢোকাতে হবে। তা আপাতত যে আপগ্রেডের কথা বলছেন, সেটা স্যাটিসফ্যাক্টরির মধ্যে পড়ে না আমার। যতীনবাবু, আপনার কি মনে হয়? আচ্ছা, বিদ্যালয়ের পরিকাঠামো বলতে গেলে যেটা প্রমিসড করা হয়েছিল গাইডলাইনের মধ্যে, সেই অনুসারে এখনো মানে তার 20% হয়নি বলতে গেলে। আচ্ছা, কারণ এখানে যে 72 পয়েন্টের মধ্যে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে মেনশন করা আছে কি কি হবে। যেমন এখানে ইভেন একজন ডক্টর প্রত্যেক সপ্তাহে 1 ঘন্টা করে, সপ্তাহে 1 ঘন্টা একজন ডাক্তারও থাকবে বলা হয়েছে, নার্স থাকবে বা প্যারামেডিক্যাল স্টাফ থাকবে। তো এগুলি তো হয়নি, আয়া নিয়োগ করা হবে। তারপরে বিভিন্ন যেমন কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলি আছে, যেমন ড্রামা, ডান্স, মিউজিক, আর্ট, এগুলি টিচার নিয়োগ করা হবে। কিন্তু আমি যতদূর জানি কোন কোন স্কুলে ধরুন একজন
যোগা টিচারকে নিয়োগ করতে পেরেছে। পার মান্থ সম্ভবত প্রত্যেকটা ক্লাসে সম্ভবত 200 টাকা করে, 1 ঘন্টায় ক্লাস করবে 200 টাকা করে পাবে। এইভাবে সর্বোচ্চ এক সপ্তাহে না এক মাসে 30 ক্লাসের বেশি পাবে না, দ্যাট ইজ 6000 করে মান্থলি পেতে পারে, ম্যাক্সিমাম পাবে। ঠিক এমনটাই আছে অর্ডারের মধ্যে। তো এরকম ভাবে শুধুমাত্র যেগুলি প্রমিস করা হয়েছে বা যেটা গাইডলাইনে মেনশন করা হয়েছে, গাইডলাইনকে যদি অক্ষর করে মানতে হয় তাহলে কিন্তু এটা হয়নি, আমি বলবো অনেক কিছু হয়নি। তারপরে স্কুল বিল্ডিংও সাফিসিয়েন্ট না, যেটা মানে আমরা যেটা দেখছি আর কি, যে একটা ক্লাসরুমের জন্য কমপক্ষে বিদ্যাজ্যোতিতে বলা হয়েছে যে একটা স্কুলে একটা শিফটে ক্লাস হবে এবং সেখানে ক্লাস প্রি প্রাইমারি থেকে, দ্যাট ইজ নার্সারি থেকে আরম্ভ করে ক্লাস 12 পর্যন্ত 1200 স্টুডেন্টের বেশি হবে না, আবার এটা বলা আছে। বিভিন্ন সেখানে অনেক কিছু গাইডলাইন, অনেক কিছু রয়েছে, স্টুডেন্ট টিচার রেশিও রয়েছে, কটা সেকশন হবে, প্রাইমারিতে কটা সেকশন হবে, কটা কিন্তু এই সবগুলো তো মানে এত খুঁটিনাটি ব্যাপারগুলো তো অনেক পরের বিষয়, কিন্তু বেসিক্স গুলো কি করা হয়েছে 3-4 বছরে লক্ষণীয় কিছু হয়েছে। যেমন লক্ষণীয় বেসিকের মধ্যে ধরুন স্মার্ট ক্লাস প্রায় সব স্কুলে চালু করা হয়েছে, স্মার্ট বোর্ড, স্মার্ট ক্লাস, সিসিটিভি ইত্যাদি দেওয়া হয়েছে। বিভিন্ন স্কুলে গার্লস টয়লেট, বয়েজ টয়লেট এগুলি আলাদা আলাদা সেপারেট করা হয়েছে, স্টাফ টয়লেট করা হয়েছে। কিছু কিছু স্কুলে লাইব্রেরির ব্যবস্থা করা হয়েছে। ঠিক আমরা যখন যতীন্দ্রবাবু আমরা যখন বলি যে বিদ্যাজ্যোতি স্কুলের স্পেশাল ফ্যাসিলিটিতে গার্লস টয়লেট, বয়েজ টয়লেট আলাদা করে করা হয়েছে, তার মানে এটা কিন্তু ইঙ্গিত করে যে আমাদের রাজ্যের বিভিন্ন স্কুলে গার্লস টয়লেট, বয়েজ টয়লেট ঠিকভাবে নেই, থাকলেও একসঙ্গে, বা এটা কিন্তু আরেকটা নেগেটিভ দিক আমাদের যায়। এখন বিদ্যাজ্যোতির জন্য যদি এই টয়লেটের ব্যাপারটা করতে হয় তাহলে কিন্তু ইঙ্গিত যায় যে অন্য স্কুলে কিন্তু সেগুলো নেই, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। অন্য স্কুলে নেই ঠিক এমন বলা যায় না, অনেক যেমন নতুন বিল্ডিং যে স্কুলগুলোতে হয়েছে, যদি নরমালি থাকতো তাহলে এটাতে স্পেশাল নজর দেওয়ার কথা ছিল না। স্কুল হলে স্কুল বিল্ডিং, বেঞ্চ যেমন দরকার পড়াশোনা করার জন্য, একজন টিচার যেমন দরকার শিক্ষকতা করার জন্য, ঠিক তেমনি ছেলে মেয়েদের হোক বা শিক্ষক শিক্ষিকাদের টয়লেট তো একদম একদম। আমরা আসল জায়গায় আসি, যে জিনিসটা নিয়ে বিভ্রান্তি এই মুহূর্তে যারা বিদ্যাজ্যোতি স্কুলে পড়ছে সেই সব ছাত্রছাত্রীদের, পড়ুয়াদের, অভিভাবকদের এবং অবশ্যই শিক্ষক সমাজে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে। বিদ্যাজ্যোতি প্রকল্পে কিছু স্কুলের অ্যাফিলিয়েশন ক্যান্সেল করে দিতে পারে বলে একটা জল্পনা চলছে। আপনাদের কি মনে হয়, হতে পারে না? যদি হয় তাহলে কেন হবে, আর যদি না হয় তাহলে কেন হবে? আপনাদের তিনজন থেকে মতামত একভাবেই নেব আমি। ননি স্যার, আপনার কাছে। আমার মত হলো যদি ক্যান্সেল হয়, যে এলাকাতে হবে ওই এলাকার বাচ্চাগুলো বাঁচবে। তাহলে ইংলিশের যে চাপটা আছে ওটা তাদের নিতে হবে না, ওরা আবার স্বাভাবিক প্রক্রিয়ায় পড়াশোনাটা করতে পারবে আর কি। আচ্ছা, আপনি দেখুন, আমি কেন বলছিলাম কথা, স্কুলটা সরকারি। এখন আপনি যে স্কুলগুলো নিলেন এগুলি এমনিতেই লিডিং স্কুল, এগুলিতে মোটামুটি ফেসিলিটি আগের থেকে আছে কম বেশি। আর যেগুলো নিলেন না, তাহলে এই রাজ্যের সরকারি যে শিক্ষা পরিষেবা আর কি, যেই স্কুলগুলি এর বাইরে আছে সেই স্কুলে কি স্বাস্থ্য পরিষেবার দরকার নেই, তাদের স্পোর্টসের দরকার নেই? সেখানেও তো আছে নাকি, তারাও তো মানে নাচ গান করতে চায়। এখন সরকারি পরিষেবা ক্ষেত্রে আপনি কি করলেন, 1000 টাকা করে ডেভেলপমেন্ট চার্জ করলেন। তো সরকারি স্কুলে আপনি যে সমস্ত যোগা টিচার নিচ্ছেন বা নাচ গানের জন্য, ড্রামার জন্য যাদেরকে নিচ্ছেন, এদেরকে আপনি পার ক্লাস, ওই জ্যোতির্ময়বাবু যেটা বললেন, তো সরকারিভাবে এখানে আউটসোর্সিং হচ্ছে, এটা তো ঠিক না। আপনি যদি যথেষ্ট পরিমাণে স্পোর্টস টিচার যদি আপনি এমপ্লয় করেন, প্রতিটা স্কুলে যদি একজন করে দিতে পারেন। এখন আপনি ধরুন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, আপনি লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট কটা স্কুলে আছে? লাইব্রেরিয়ান যারা বইটার দেখাশোনা করবে তারা কটা স্কুলে আছে? কিছু কিছু বই না না নাই 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 লাইব্রেরি হয়তো আছে, কিন্তু লাইব্রেরি দেখাশোনার জন্য যে লাইব্রেরির এক্সপিরিয়েন্স, মানে ওই লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট বা এরকম যারা চাকরি করেন আর কি, মানে যারা লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, এটা কি কোনো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আপনি জানেন? অ্যাপয়েন্টমেন্ট হয়নি তো, আগে তো ছিল এরকম অনেক। এখন অনেকে রিটায়ারমেন্টে যেতে যেতে দেখা যায় স্কুলগুলি এখন লাইব্রেরিয়ান বলতে ওইরকম নাই। তাহলে ওই টিচারদের উপরে কিন্তু চাপটা আসছে, ওই বইগুলি যাই কিছু থাকে সমগ্র শিক্ষার কিছু বইটই কিনা হয়, প্রতি বছর বইগুলো দেওয়া হয়, তো এইগুলো কিন্তু টিচারদেরই হিসেব নিকেশ রাখতে হয় আর কি। তাহলে আমি কি করলাম, সরকারি স্কুলগুলোর মধ্যে একটা ডিসক্রিমিনেশন হয়ে গেল, একটা ডিসক্রিমিনেশন হয়েছে। এই ডিসক্রিমিনেশনটা অন্যান্য স্কুলে যে বাচ্চাগুলি আছে, সাধারণ গরিব গব্য আছে, তারা কোথায় যাবে, তাদের অপরাধটা কি? তো এখানে একটা ডিসক্রিমিনেশন অলরেডি চলে এসেছে। এখন এই বিদ্যাজ্যোতি প্রকল্প করে যেটা করা হয়েছে সেটা একটা গুড সাইন আমি দেখেছি। একটা জিনিস হয়েছে, আগে যেমন ধরুন
যেমন এখানে আমাদের যদি আমি উমাকান্ত স্কুলের কথা ধরি, শিশু বিহার, এদিকে তুলসীবতী, বাণী বিদ্যাপীঠ, এই সমস্ত যে সমস্ত মানে এই ক্যাটাগরি স্কুলগুলি আছে, এদিকে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন, এই সমস্ত স্কুলগুলিতে যদি আপনি ধরেন এই এলাকার মানুষ একটা বিশেষ প্রিভিলেজ নিত, 1 কিলোমিটার এরিয়া, এটা এখানে তুলে দেওয়া হয়েছে। এই একটাই শুধুমাত্র আমি যদি বলি পজিটিভ দিক যদি একটা হয়, যে তাহলে সব অংশের বাচ্চারাই তো এখানে ট্যালেন্ট যাদের আছে তাদের পড়ার সুযোগটা দেওয়া দরকার, সে অর্থে এটাই একটা মানে পজিটিভ দিক আমি দেখতে পেলাম আর কি। এই ছাড়া ধরুন এখন শিক্ষার যে মান উন্নয়নের জন্য যেটা করা দরকার, সেটার 1 নম্বর হলো শিক্ষক। শিক্ষক যদি ঠিক মতো, শিক্ষক যেমন টিএলএম এর কথা বলা হচ্ছে, আপনি যতই কম্পিউটার দেন আর স্মার্ট ক্লাস না ক্লাস, এর আগে আপনারা দেখেছেন তো গভর্নমেন্ট কি কি জানি একটা প্রকল্প চালু করেছিল, ওই নিপুণ না 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 ওই যে সাধনা প্রেরণা। সাধনা প্রেরণা ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার হলো এই কারণে যে ক্লাস 1 থেকে 5 অব্দি পড়ে যখন ক্লাস 6-এ যায় তার অক্ষর জ্ঞান নাই, সে অ আ ক খ জানে না ঠিক মতো। তারপরে আপনার যখন মানে পড়তেও পারে না, এবার 9-এ গিয়েও দেখা যায় একই অবস্থা। ক্লাস 8 অব্দি তো পাস করে গেল, কোনো ব্যাপার না, একদম 0 গেলেও প্রমোশন পেয়ে যাচ্ছে। 9-এ গিয়ে যখন দেখা যায় অ্যানুয়াল পরীক্ষা হচ্ছে, সেখানে পাস ফেলের ব্যাপারটা যখন চলে আসছে, দেখা যায় মানে পাশের চিহ্নও নাই, এই সমস্ত ব্যাপার না। এই যে সরকারের তো জানা আছে এই বিষয়গুলো, এই বিষয়গুলো যদি জানাই থাকে, তাহলে আমি যে হঠাৎ করে বিদ্যাজ্যোতি করলাম, করে কি হলো, এখন কি হচ্ছে, আমি সরকারের কিন্তু সমালোচনার দিকটা আমি বলছি না, আমার কথাটা হয়তো খারাপ না, এটা যদি অ্যাফিলিয়েশন ক্যান্সেল করার মতো কি কারণ হতে পারে, এগুলোই কি কারণ যেগুলো আপনারা আলোচনা করছেন? সিবিএসই কি এগুলো দেখে কি অ্যাফিলিয়েশন ক্যান্সেল করতে পারে? সিবিএসই যদি দেখে নট আপ টু দ্য মার্ক, এখন ধরুন পরে যে আমি রিমিডিয়াল ক্লাস নিয়ে রেজাল্ট, প্রথম বছরের রেজাল্ট নট আপ টু দ্য মার্ক নাকি ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ বা মার্ক তো হবে কি করে? আপনি যে আরেকটা কি জানি বললেন, কি পরীক্ষা নিয়ে বছর বাঁচাও, এটা কি একটা হলো পদ্ধতি হলো? সেখানে তো সুগার কিছু প্রশ্ন দিয়ে কোন রকম বছর বাঁচিয়ে দিল। তো এটা তো অ্যাকচুয়ালি তো মানে এটা এই যে ট্রানজিশন পিরিয়ডটা, এই যে ট্রানজিশন পিরিয়ডটার মধ্যে যেসব ছাত্রছাত্রীরা থাকছে, এখন যেদিনই করা হবে সেটা তো একটা করা হবে। সিবিএসসি তে আসতে গেলে বা এভাবে যদি ইংলিশ মিডিয়ামে আসতে হয়, তাহলে একটা ট্রানজিশন পিরিয়ড তো লাগবে। কিছু বছরের ছেলে মেয়েরা তো এই ট্রানজিশন পিরিয়ডে পড়বে, তাদেরকে কোনো একটা জায়গায় তো সুযোগ সুবিধা দিতে হবে। এখন এই সুযোগ সুবিধা দিলে তো আমরা যে কোয়ালিটি এডুকেশনের কথা বলছি, সেই কোয়ালিটি এডুকেশন তো আর হচ্ছে না। তবু না হয় দিলেন, কিন্তু আপনার কাছে কি কোনো খবর আছে বা আমরা কি জানি যে অন্তত আগামী 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে সরকার যে তার অন্তত টিচার হলো আসল টিএলএম আমরা যেটা বলি, একটা চক, একটা ডাস্টার, একটা ব্ল্যাকবোর্ড যদি থাকে আর দক্ষ শিক্ষক যদি থাকে, তাহলে এই পৃথিবী আর কিছু লাগে না। আমরা যেমন পড়াশোনা করছি, তাইলে এই উনি সত্যিকারের শিক্ষা সিলেবাসটা কিভাবে শেষ করতে হবে, তারপরে দিতে হবে। আমি আর একটা কথা বলি, প্রসঙ্গক্রমে একটু টাইমটা নিয়ে নিলাম। এই যে সিবিএসই সিলেবাস, সিবিএসই সিলেবাসটা হলো একটা খাবলানো সিলেবাস, আমি বলুন সিমটি কাটা সিলেবাস। কিরকম? অনেক কিছু আছে, আবার কিচ্ছু নাই। এখন জিনিস পড়াবেন, তিনি হয় লিটারেচারই হন, বিজ্ঞানে হন বা অঙ্কের হন, বইয়ের মধ্যে আছে 25%, ওনাকে আরো 75% শিক্ষকের জানতে হবে, তারপরে তিনি গিয়ে এই সিলেবাসটা পরিপূর্ণভাবে শিক্ষাদান করতে পারবেন। আর না হয় ওনাকেও গাইড বই ফলো করতে হবে, বাজারে কি গাইড বই আছে, গাইড বই দেখে দেখে চলতে হবে। তো শিক্ষকদেরকে তো সেভাবে আগের থেকে মানে করা হয়নি, ইকুইপ করা হয়নি। সে কারণে আমি বলছি যে অদূর ভবিষ্যতে 1-2 বছর বা 3 বছরের মধ্যে সরকার মানে বেশ কিছু শিক্ষক এমপ্লয় করবেন, মানে নেবেন, চাকরি দেবেন, এরকম কিছু উদ্যোগও দেখা যাচ্ছে না। সংকট সাংঘাতিক, প্রতি বছরই বেশ কিছু শিক্ষক রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। শিক্ষক স্বল্পতার কথাই ঘুরে ফিরে আসছে আবার। রতনবাবু, আপনার কি মনে হয় এখানে অ্যাফিলিয়েশন ক্যান্সেল করে দেওয়ার মতো পরিস্থিতি কি এসে গেছে? না, আমার মনে হয় না, কারণ নতুন ত্রিপুরাতে এই একটা রেজাল্ট গেল, তার থেকে যে একেবারে অ্যাফিলিয়েশন বাতিল হয়ে যাবে এগুলি পত্রপত্রিকা আমরা দেখেছি, কিন্তু সঠিক তথ্য নেই বা দপ্তর থেকে কোনো তথ্য দেওয়া হয়নি যে এরকম আশঙ্কা ব্যক্ত করা হয়নি সরকারের তরফ থেকে। সুতরাং হবে না বলে আমার ধারণা, এবং না হয় উচিত, কারণ নতুন এটা ত্রিপুরাতে এসেছে, এটাকে ওয়েলকাম করা আমাদের উচিত। আর যেটা বললাম, শিক্ষক স্বল্পতা, শিক্ষকদের ট্রেনিং, এগুলি করে যেতে হবে। আমার আত্মবিশ্বাস আছে 2-3 বছরের মধ্যেই সারা ভারতবর্ষে যে রেজাল্ট করছে পাশের ক্ষেত্রে বলছি 100% সিবিএসইতে, সেটা ত্রিপুরা ছেলেরা অ্যাচিভ করবে। তবে কোয়ালিটি হয়তো অন্যান্য স্টেটের মতো আমাদের ছেলেদের নাও হতে পারে 2-3 বছরে,
প্রথম বছরের রেজাল্ট নেক্সট ইয়ারে হয়তো রেজাল্ট আরো একটু ভালো হবে, এটা আমি আশাবাদী। ওকে, আস্তে আস্তে ভালো হবে আপনি বলছেন। হ্যাঁ। ওকে, যতীনবাবু, হ্যাঁ বলুন। আপনার এই বিষয়টাতে আপনার কি মনে হয়, আচ্ছা, অ্যাপ্লিকেশন যদি আমি- ক্যান্সেল হবে, এই যে জল্পনা চলছে, ঠিক, ঠিক। যদি ক্যান্সেল হয় তাহলে কেন হবে, আর না। ক্যান্সেল না হলেও বা কেন হবে না বলে মনে হয়? ঠিক না, আমি ওইটা মানে মনে করি আর কি, যে মাত্র একটা এক্সপেরিমেন্ট শুরু হয়েছে বিদ্যাজ্যোতি নিয়ে, ওকে, আর এর মধ্যে আবার এটাকে ক্যান্সেল করে দিয়ে আবার আরেকটা এক্সপেরিমেন্টের মুখোমুখি স্টুডেন্টকে করবে, এটা মানে আমি এটা বিশ্বাসই করতে পারছি না, বা এটা করবে না কোনো মানে কোনো সেন্সিবল পার্সন এটা করতে পারে না আমার মতে। যে মাত্র 3 বছর হয়েছে এই প্রকল্পটা চালু হয়েছে, তার মধ্যে আবার এটাকে ক্যান্সেল করে কোনো স্কুল বা সব স্কুলকে ক্যান্সেল করে দিয়ে আবার নতুন করে টিবিএসসিতে ঢুকিয়ে আবার, তাহলে সারা রাজ্যে সমালোচনার জোর উঠবে। হ্যাঁ, মানে সরকার বা দপ্তর বা যেই করুক না কেন। সুতরাং না, এই ক্যান্সেল যে যদি সিবিএসসি যদি অ্যাফিলিয়েশন ক্যান্সেল করে, সেটা সিবিএসসি করবে একদম না, CBSE সিবিএসসি এর যদি কতগুলি করে- ক্রাইটেরিয়া আছে ওকে, ওদের এখন আমরা ইনফা- সেই প্যারামিটারগুলো Yes, কি, yes, সেই প্যারামিটারগুলো কি একদম। দেখছে এবং এটা সেই তাদের- প্যারামিটার কতটা দাঁড়িয়ে আছে বিদ্যাজ্যোতি তাদের স্কুলগুলো? ইনফ্রাস্ট্রাকচারাল ক্রাইটেরিয়া আছে, যে তারা যে পরিমাণ মানে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার থাকা দরকার স্কুলগুলিতে, যেমন স্কুলে লাইব্রেরি থাকতে হবে, সাফিসিয়েন্ট লাইট থাকতে হবে, ওই যেমন টয়লেট বা টিঙ্কারিং ল্যাব থাকতে হবে, প্লেগ্রাউন্ড থাকতে হবে, তারপরে স্কুলের মধ্যে ক্যান্টিন থাকতে হয় ছেলে মেয়েদের খাবারের জন্য, যাতে কোনো অসুবিধা না হয়। এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার যদি মানে বিভিন্ন ধরনের, শুধু একটা না থাকলেই যে ক্যান্সেল করে দেবে এমন নয়, বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার থাকে, সাফিসিয়েন্ট ট্রেন টিচার থাকতে হয়, ট্রেন টিচার থাকতে হয়। তো সুতরাং আমার মনে হয় যে এইগুলি যে খুব একটা অভাব স্কুলগুলিতে ইনফ্রাস্ট্রাকচারাল এমনটা নয়, আর যদি কিছু থাকে গভর্নমেন্ট এটা খুব টাইমলি মানে তাড়াতাড়ি করে এটা ম্যানেজ করে নিতে পারবে, সেটার জন্য ক্যান্সেল হওয়ার মতো এরকম অবস্থাতে যায়নি। আর ট্রেন টিচার যেটা, যে প্রায় সব স্কুলে এখন তো ট্রেনিং ছাড়া কোনো টিচারের চাকরি হয় না, বা যারা সিনিয়র টিচার আছে তারাও অলরেডি ট্রেন্ড হয়ে গেছে, আর চাকরি থাকার কথাই না। যাই হোক, ট্রেন টিচারের অভাব নেই, কিন্তু সবচেয়ে যে অভাবটা হচ্ছে যে শিক্ষকদের যে ট্রেনিং দেওয়া হচ্ছে, ঠিকই আমি বারবার একটা কথা, যারা ট্রেনার এসসিআরটি ট্রেনিং এ বা বিভিন্ন মানে গভর্নমেন্ট ইনস্টিটিউশন আছে যেখানে ট্রেনিং প্রোভাইড করে, তাদেরকে বলেছি যে আপনারা টিচারকে ডেকে আনেন ট্রেনিং এর জন্য, 5 দিন 7 দিনের ট্রেনিং করান, অ্যাকচুয়ালি এটা একটা আড্ডা হয়ে যায় আলটিমেটলি। 2-1 রিসোর্স পার্সন আসে, একটা মডিউল থাকে তাদের, মানে একটা রুটিন করে নেয় যে এই বিষয়ের উপর আলোচনা হবে, কি জেন্ডার বায়াসনেস, উইমেন এম্পাওয়ারমেন্ট, যেগুলির সঙ্গে কোনো ক্লাসের স্টুডেন্টের কোনো রিলেশনই নাই, আচ্ছা, মানে শিক্ষকতার সঙ্গে মানে কোনো সেই রিলেশনই নাই, relation এরকম নেই। কিছু আচ্ছা। বিষয় নিয়ে আলোচনা হয়। শেষ পর্যন্ত আমরা হাততালি দিয়ে দুপুরবেলা পেট ভরে লাঞ্চ টাঞ্চকে প্রত্যেক দিনে আমরা আসছি, ট্রেনিং শেষে হয়তো আবার কিছু টাকাও দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক এরকম ধরনের ট্রেনিং হচ্ছে। এটার পক্ষপাতে আমি না। টিচারদের যে প্রবলেমগুলি আছে আমি দেখেছি, মানে আমি তো আমার কলিগদের সঙ্গে চাকরি করছি, আমি নিজে টিচার, যে ওরা ক্লাসরুম টিচিং এ প্রবলেম আছে, যে টিচার যে সাবজেক্টটা পড়াচ্ছে, এই টিচার এই সাবজেক্টটা ভালো করে জানেন না। আমি টিচারদের হার্ট করার জন্য বলছি না, যেটা সত্য বাস্তবটা আমি তুলে ধরছি। আমাকে যদি বলা হয় যে আমি ইংরেজি পড়াতাম স্কুলের মধ্যে, আপনি ইংরেজি পড়ান, আপনাকে যদি ক্লাস 9 আপনি 9-এ পড়ান, 10-এ পড়ান, 11-এ পড়ান, 12-এ পড়ান, আপনাকে ক্লাস 9-এর প্রশ্নটা দিয়ে আমি বললাম যে আপনি এটা পুরো আনসার করে 100 নম্বর পাবেন কিনা, 100তে পরীক্ষা নিলাম, আপনি 100 নম্বর পাবেন কিনা, টিচারকে যদি বলা হয় আমি 100 নম্বর পাবো কিনা, এটা কিন্তু আমার চিন্তা করতে হবে। আর আমি কিভাবে স্টুডেন্টকে ভালো করবো, স্টুডেন্টকে 100 নম্বর পাওয়াতে সাহায্য করবো, আমি ক্লাস 9-এর প্রশ্ন দিয়ে আমি 100 নম্বর পাবো না, আমি 12-এ গিয়ে পড়ি আমি স্টুডেন্টকে কত নম্বর পাওয়াতে পারবো। স্টুডেন্টের এইগুলির অভাব আছে, নলেজের অভাব আছে, মানে সবাইকে আমি বলছি না, কিন্তু টিচারদের আমি দেখেছি সাবজেক্টের নলেজের অভাব আছে, সাবজেক্টের কতগুলি পড়ানোর বিভিন্ন সাবজেক্টের এই যে নলেজের অভাবটা, আমরা ধরে নিলাম যে শিক্ষকতা করার শুরুতে সবারই এটা থাকে না, এবং ধাপে ধাপে হয়তো অনেকে আপগ্রেডেশন করে নেয় নিজেদের। এখন আজকে যারা আছে, বারবার যখন শিক্ষক স্বল্পতার কথা উঠছে, তখন যেসব শিক্ষকরা আছে, প্রথমবাবু কিছুক্ষণ আগে বলছিলেন যে জনগণনা থেকে শুরু করে নির্বাচন অবধি সব ধরনের কাজ যখন শিক্ষকদেরই করতে হয়, তখন এই আপগ্রেডেশন করানোর জন্য শিক্ষকরা কতটা সময় পান? না, সময় আছে, যথেষ্ট সময় আছে। শিক্ষকরা স্কুলে পড়ানোর ফাঁকে ফাঁকেও ইচ্ছা করলে নিজেকে আপগ্রেড করতে পারে। তাছাড়া আমরা ইচ্ছা করলে আমাদের কলিগদের কাছ থেকে লার্ন করতে পারি, কিন্তু আমাদের মধ্যে একটা ইগো কাজ করে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, এরকম কিছু প্রাইভেট স্কুল আছে, ওরা করে কি সামার ভ্যাকেশনের ডেগুলিতে ওরা স্কুলের টিচাররা মানে সেলফ ট্রেন করে। ওরা ধরুন আমি ইংরেজি পড়াই, স্কুলের প্রিন্সিপাল জানেন যে উনি ভালো ইংরেজি পড়ান, উনি ওনার গ্রামারটা পড়ানোটা ভালো, আমাকে বললো যে আপনি আরো স্কুলে 3 জন টিচার ইংরেজি পড়ান, তাদেরকে আপনি দেখান তো আপনি কিভাবে পড়ান। আমার কাছ থেকে লার্ন করতে পারবে, একদম লার্ন করা, এটা একটা বেস্ট ট্রেনিং আমি মনে করি। প্রত্যেকটা স্কুলে এরকম বিভিন্ন সাবজেক্টের টিচার আছে, ধরুন ম্যাথ পড়াচ্ছেন 4 জন, ম্যাথমেটিক্স পড়াচ্ছেন। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমরা টিচারদের এই ব্যাপারটা নিয়ে মানে আলাদা একটা অনুষ্ঠান করতে পারবো, কিন্তু আজ আমরা বিদ্যাজ্যোতিতে ছিলাম। তো এখন প্রশ্ন হচ্ছে যে বিদ্যাজ্যোতির
অ্যাফিলিয়েশন ক্যান্সেল না হয়ে যেতে আমার পারে? আমার মনে হয় না, এবং দপ্তর থেকে যতখানি খোঁজ খবর নিয়েছি ওরাও এটা হেসে উড়িয়ে দিয়েছে, Okay. বলছে না আমাদের কাছে এটা আমরা জানি না যে আমরা দপ্তরে আছি, হোয়ারেজ মিডিয়া জানছে, মানুষে আলোচনা করছে, সুতরাং এটা আমার মনে হয় না যে এরকম একটা পদক্ষেপ হতে যাচ্ছে। এখন বলে অতি যে শীঘ্র। প্যারামিটারে সিবিএসসি অ্যাফিলিয়েশন ক্যান্সেল করে সেই প্যারামিটারে যদি না দাঁড়াতে পারে বা কতটা টাইম টার্গেট আছে সেটা সিবিএসসি ভালো বলতে পারবে এবং Yes, yes. অবশ্যই দপ্তর ভালো বলতে পারবে, ঠিক, বলতে ঠিক, পারবে। ঠিক, ঠিক। এখন যে গাইডলাইন, যেটা আপনারাও আলোচনা করছিলেন কিছুক্ষণ আগে, যে গাইডলাইন অনুসরণ করে স্কুলগুলো চলার কথা, Yes, yes. সেগুলো কতটা পালন করা হচ্ছে সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন রয়েছে। ঠিক। পালন যে না করা, মানে পালন যে করা হচ্ছে না, ঠিক। সেই ব্যর্থতা কার? দপ্তরের না স্কুলের? ব্যর্থতা কার? গাইডলাইন গুলো কেন পালন করতে পারছে না? রনি স্যার, আপনার কি মনে হয় ছোট্ট করে, সেটা কি স্কুলের ব্যর্থতা নাকি দপ্তরের ব্যর্থতা? না, স্কুলের ব্যর্থতা আমি বলবো না এই কারণে, হুম, কারণ স্কুলগুলোতে ওই একটাই ঘুরে ফিরে আসবে, শিক্ষক স্বল্পতা, হুম, পরিকাঠামোগত অনেক ইয়ে আছে। হঠাৎ করে বিষয়টা হচ্ছে কি, যেমন ধরেন আপনার শহরের যে সমস্ত লিডিং স্কুলগুলো আছে, এগুলোর থেকেই তো সিবিএসই বোর্ড, মানে ওই যে বিদ্যাজ্যোতি থেকে ছাত্ররা বেরিয়ে যাওয়ার জন্য প্রচন্ড কম্পিটিশন। অনেকগুলো স্কুলে দেখা যায় টিসি দিচ্ছে না, আটকে রাখছে। গতবার আপনার নিশ্চয়ই দেখেছেন পত্রপত্রিকায় এটা হয়েছে। এখন হচ্ছে কি, এটার আরেকটা ফল হয়েছে যে আমাদের গভর্নমেন্ট এডেড যেগুলি স্কুলগুলি আছে, এগুলি কিন্তু বিদ্যাজ্যোতি আন্ডারে না। আপনি গিয়ে দেখুন, এগুলিতে উপচে পড়া ভিড় ছাত্রদের, প্রচন্ড ছাত্রদের ভিড়। এটা আপনি পরিসংখ্যান নিলেই বুঝতে পারবেন। তাহলে এই বিদ্যাজ্যোতির ফলে ওই যে হঠাৎ করে যে মিডিয়াম চেঞ্জটা, মিডিয়াম ইনস্ট্রাকশন যেটা চেঞ্জ হয়ে গেল, এটা একটা ফুবিয়ার কারণ হয়ে গেছে ছাত্রছাত্রীদের মধ্যেও। তো স্বাভাবিকভাবে এটা দূর করার ক্ষেত্রে তাদেরকে বেসিক নলেজ তো দিতে হবে, সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তো শিখতে হবে। আর সিবিএসই সিলেবাসের কি হচ্ছে, তাহলে আলটিমেটলি আপনি বলছেন, ঠিক আছে, আলটিমেটলি আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, আলটিমেটলি তাহলে স্কুলের কোনো ভূমিকা নেই, তাহলে যা মানে ব্যর্থতা তাহলে এটা দপ্তরের। পরিকাঠামোগত সমস্যা, Okay. মেইনলি পরিকাঠামোগত সমস্যা। এখন ইংরেজি যদি সে বেসিক নলেজ যদি তার না থাকে, বেসিক নলেজ থাকলে তো সে মানে এটা কাভার করে নিতে পারবে। কিন্তু যেহেতু তার বাংলা মিডিয়ামে পড়ার, এমনিতে তো সিলেবাসে, বর্তমান সিলেবাসে যে সিস্টেম, ওই যদি ভালো বলতে পারবো না আমার থেকে, ফর্মাল গ্রামার আমরা যেটা বলি আর কি, বেসিক গ্রামার পড়ানো হয় না। এটা অন্য অন্য বিষয়গুলি পড়ানো হয়, বা দেখা যায় বইমেলার সময় বা বিভিন্ন সময় কনসাস গার্জিয়ানরা ইংরেজি গ্রামার বই কিনে, তারা ইংরেজি গ্রামার বই বেশি, মানে তাদেরকে ইংরেজি শেখাবার জন্য। ওকে, তো স্বাভাবিকভাবে এই প্রক্রিয়াটা থেকে উত্তরণ করতে গেলে একটা মানে মানে প্রক্রিয়াটা অত্যন্ত জটিল, এবং সামনের সমস্যাটাও কিন্তু সহজ সমস্যা না, আমি আমার ভাষায় আর কি। ওকে, এখন যদি কেউ বলেন যে না হয়ে যাবে কোনো, আমি আশাবাদী, আশা করে সব হয় না, বাস্তবটা হলো অনেক। কি করতে হবে সেটাও জানবো আপনাদের কাছে। ছোট্ট করে আপনার কাছে কি মনে হয় বিষয়টাতে, ব্যর্থতাটা কোন দিকে, কার? ব্যর্থতা দুদিকে আছে। আচ্ছা, দুই দিকে আছে। আর আমি যেটা মনে করি যে বিদ্যাজ্যোতি স্কুলের যারা হেড প্রিন্সিপাল, মেরুদণ্ডহীন প্রিন্সিপাল হলে এই স্কুল খারাপ রেজাল্ট করবেই। আচ্ছা, কিভাবে? আমার শিক্ষক জীবনের অভিজ্ঞতায় বলছি, কোথাও কোথাও হেডমাস্টার পেয়েছে দারুণ, উনি এরকম ভাবে অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করেন, স্কুলটা একেবারে দুর্বল স্কুলটা সবল হয়ে যায়, ভালো রেজাল্ট করে। আবার কোথাও এরকম প্রধান পেয়েছি, আমি প্রধান শিক্ষক পেয়েছি দায় সারা গুছের, ভালো স্কুলটা নষ্ট হয়ে যায়। তো প্রিন্সিপাল শক্তপোক্ত প্রিন্সিপাল হতে হবে, আচ্ছা, অনুশাসন থাকতে হবে, ওনার পরিচালনার দক্ষতা থাকতে হবে। কিন্তু দুর্ভাগ্যের সত্যি, সেটা ক্ষমা করবেন যারা প্রধান শিক্ষক আছেন, অনেকেরই কিন্তু সেই অ্যাবিলিটি নেই। ওকে, একই বিষয়ে যদি আপনার মতামত নেব, তারপর অনুষ্ঠান শেষ করার সময় হয়ে যাচ্ছে। আপনার কি মনে হয় ব্যর্থতাটা কোন দিক থেকে? একদম রতন স্যার যেটা বললেন, আমিও এটার সঙ্গে একমত, যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হচ্ছে লিডার অফ দ্য স্কুল। উনি যেভাবে স্কুলটাকে লিড করবেন সেইভাবে স্কুলটা উন্নীত হবে। যেমন আমি দেখেছি, রতনবাবু যেমন বললেন নিজের অভিজ্ঞতা থেকে, যে অনেক একদম স্কুল যেগুলি প্রায় ধ্বংস হয়ে যাওয়ার পথে ছিল, সেইগুলিও মানে স্কুল অফ বা স্টেট অফ এক্সিলেন্স হয়ে গেছে, এরকম স্কুল হয়েছে, স্কুলের রূপান্তর হয়েছে। সুতরাং ইচ্ছা করলে স্কুলের প্রিন্সিপাল এবং শিক্ষকদের সহযোগিতা অবশ্যই দরকার, একজন গুড অ্যাডমিনিস্ট্রেটর অবশ্যই দরকার, সঙ্গে শিক্ষকদের সহযোগিতা লাগবে, কোঅপারেশন লাগবে, শিক্ষকরা তার প্রিন্সিপালের যেগুলি আদেশ নির্দেশ সেগুলো অনুসরণ করতে হবে, দপ্তর সহযোগিতা লাগবে। তবে স্কুলের ইনফ্রাস্ট্রাকচারটাই একমাত্র দায়ী নয়। আর ননিদা যেটা বললেন এটার সঙ্গে আমি একমত, যে ইংরাজি মিডিয়ামে হঠাৎ করে ছেড়ে দিলে এই বাংলা মিডিয়ামের স্টুডেন্টগুলিকে ওরা এটা পারবে না। কারণ ইংরাজি মিডিয়াম স্কুল যেগুলি রাজ্যে আছে, প্রতিষ্ঠিত যে স্কুলগুলি আছে, এই সমস্ত স্কুলের স্টুডেন্টও যে সবাই খুব ভালো ইংরাজি বলতে পারে, লিখতে পারে তেমন নয়। কিন্তু
হ্যাঁ, রাজ্যের প্রতিষ্ঠিত স্কুলের স্টুডেন্টও পারে না। আর এরকম একটা যে প্রত্যন্ত এলাকাতে যারা গ্রামের ছেলে মেয়ে, যারা যে বাবা নিজে মা শুধু ইংলিশ সাবজেক্টটাতে পাস করতে সে তার এটাই ঘাম খুব বেরিয়ে কষ্ট, যেত। একদম একদম। আর সে তাকে এখন অন্য সব সাবজেক্ট সাবজেক্টকে ইংরেজিতে লিখতে হবে। তাকে অঙ্কটাকে ম্যাথস বা ম্যাথমেটিক্স, Social study আছে, science আছে, সব। বিজ্ঞানটাকে সায়েন্স করে পড়া তার জন্য কতটা একদম, কঠিন হবে। একদম, ঠিক, ওকে, ঠিক, অনুষ্ঠানের ঠিক। সময় ফুরিয়ে গেছে। এই ঠিক আছে। বছরের সারা দেশে মাধ্যমিকের পাশের হার 93.6% এবং yes. উচ্চ মাধ্যমিকের পাশের হার 87.98%। অথচ রাজ্যের বহু চর্চিত বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে পাশের হার মাত্র 60% ছিল, তারপর বছর বাঁচাতে বেড়েছে। এখন বিদ্যাজ্যোতি স্কুলগুলোর ভবিষ্যৎ কি? এনইপি 2020 কে মাথায় রেখে জাতীয় স্তরের প্রতিযোগিতায় আগামী দিনে এই স্কুলগুলোর গুরুত্ব মানে কতটা বাড়বে বলে আপনারা মনে করেন? আর একদম খুব ছোট্ট করে, সময় খুব ফুরিয়ে গেছে আমার, কি মনে করেন যে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে এই স্কুলগুলোতে কি ধরনের পরিবর্তন বা সংস্কার করা উচিত বলে আপনাদের মতামত? এক জায়গা থেকে শুরু করবো, স্যার আপনার থেকে শুরু করি। না, এটা তো করতে গেলে তো আমি প্রথমেই যেটা বললাম বা সবার মধ্যে আলোচনার মধ্যে যেটা বেরিয়ে আছে, ওই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে, শিক্ষকদের সেভাবে মানসিকতা তৈরি করতে হবে। প্রচন্ড ডেডিকেশন না হলে পরে এখন বাড়তি পরিশ্রম কেউ করতে চায় না। আচ্ছা। আর ওই যে আমরা তো দেখেছি যে ক্লাস ওয়ার্ক, ক্লাস লেসন কিভাবে আমি তৈরি করব, সিলেবাসটা কিভাবে শেষ করব, এটা নিয়েই শিক্ষকরা আগে খুব ব্যস্ত থাকতেন। তো এখন আর এটা নিয়ে কি হয়, ওই যে এত বেশি সরকারি সার্কুলার, ওই এটার পরিসংখ্যান ওটার পরিসংখ্যান তৈরি করতে করতে শিক্ষকদের চলে যায় সময়। ওই রকম ভাবে ক্লারিক্যাল স্টাফ ওই স্কুলে নাই। তো সবকিছু চাপটা কিন্তু শিক্ষকদের উপরে চলে আসে ঘুরে ফিরে। তো এই পরিস্থিতিতে তো মানে ওই ডেভেলপমেন্টটা করতে গেলে সাফিসিয়েন্ট টিচার দিতে হবে, দিলে পরেই আর যে সমস্ত গাইডলাইনগুলি মানতে হবে। আর ওইটা যেটা বলছিলেন যে চলে যাবে এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো, এগুলো তো সবই প্রচার। অনেকে অ্যাজাম্পশন করছেন। যেমন আমার জানা মতো একটা স্কুলে যেখানে আর্টসের ছাত্র ছিল 70-80 জন, এবার মাত্র একজন ছাত্র ভর্তি হয়েছে। সায়েন্সের ছাত্র 25-30 জন ভর্তি হতো, এবার একজন। সায়েন্সে একজন, 11-এ অর্থাৎ 2 জন ছাত্র আছে, সায়েন্সে একজন, আর্টস টিমে একজন। তাহলে বুঝুন বিদ্যাজ্যোতি থেকে ছাড়ার কি একটা প্রবণতা। ওই যে ইংলিশ ফোবিয়াটা, এটা দূর করতে হবে ছাত্রদের মন থেকে। ওকে, ফাইন। নতুন স্যার, মিশন 100 দিয়ে শুরু হয়েছিল, মিশন ভীষণ সবটাই কাজ করতে হবে এখানে। এটা রাজ্য সরকার কাছে যেমন একটা চ্যালেঞ্জ, যারা বিদ্যাজ্যোতি পড়াচ্ছেন তাদের কাছে একটা চ্যালেঞ্জ। আমি প্রথমে একটা কথা বলেছিলাম, আমি আনন্দিত এই প্রকল্প নিয়ে এবং আশঙ্কিত। আশঙ্কাটা হলো এই, সরকার যেটাতে হাত দেন সেটা 80% ব্যর্থ হয়। ত্রিপুরার একমাত্র শিল্প ছিল জুট মিল। জানি না একমত হবেন কিনা, সরকারের হাতে ছিল বলেই হয়তো বা তলিয়ে গেছে। টিআরডিসি ছিল আমাদের বিশাল এক ক্ষেত্র, হয়তো সরকারি হাতে আছে বলে এটা তলিয়ে গেছে। যাতে এটা না হয়, আমি রাজ্য সরকার এবং শিক্ষানুরাগী যারা আছেন প্রত্যেকের কাছে অনুরোধ করব, বিদ্যাজ্যোতি প্রকল্প যাতে আমাদের 100% সাকসেস হয়, সেদিকে শিক্ষক এবং অভিভাবক, দপ্তর সবাই যেন যত্নবান হন। আমার যে আশঙ্কাটা, ঠিক। কিন্তু শিক্ষকদের এখানে যত্নবান হতে গেলে বা আন্তরিক হতে গেলে তাদের যে ওয়েল ইকুইপড থাকতে হয়, সেটা আপনাদের বক্তব্য থেকেই বেরিয়ে এসেছে। ওনারা ওয়েল ইকুইপড কিনা, ওনারা ওয়েল ট্রেন কিনা, ওয়েল ইকুইপড কিনা, ওনারা যুদ্ধক্ষেত্রে যাবেন তো বটে, যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য ওনারা তৈরি হয়তো বটে, কিন্তু তাদের কাছে ঢাল তরোয়াল আছে কিনা সেটা কিন্তু দেখার দায়িত্ব অবশ্যই দরকার। যতীন্দ্রবাবু, আপনার কি মনে হয়? আচ্ছা, যেটা মানে যে স্কুলের মানে শিক্ষা বিদ্যাজ্যোতি কি হবে, আলটিমেটলি পরিণতিটা কি হতে পারে, আমিও আশাবাদী যে একবারে ব্যর্থ হবে না বা ব্যর্থ হতে দেওয়াটা ঠিক হবে না। রতনবাবু যেটা বললেন যে গতবারের ব্যর্থতা থেকে এই বছর আমার মনে হয়েছে, যতটুকু আমি মানে স্কুলগুলি সম্পর্কে খোঁজখবর জানি বা নেই, তাতে মনে হয়েছে যে তারা সেই গতবারের ব্যর্থতা কাটিয়ে ওঠার জন্য এবার আপ্রাণ চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে। কিন্তু চেষ্টা করলেও এটা প্রয়োজন তুলনায় সাফিসিয়েন্ট মানে যথেষ্ট না। এবং ওই যেটা যে ডেডিকেটেড টিচার দরকার অবশ্যই। তারপরে যেটা বললাম যে ওয়েল ইকুইপড টিচার বলতে বা ট্রেন টিচার বলতে আমরা যেটা বুঝি যে সাবজেক্ট স্পেসিফিক নলেজ থাকা দরকার, কমপ্লিট নলেজ। এটা হাফ বেকড নলেজ হলে হবে না।
কমপ্লিট নলেজ থাকা দরকার তার সাবজেক্টে, ওইভাবে টিচারকে কিভাবে হেল্প করা যায় সেটা দেখতে হবে। আমি জিওগ্রাফি পড়াই, কিন্তু জিওগ্রাফি আমি হাফ জানি, ফুল জানি না, কিন্তু আমি যে ক্লাসে তো আমি পড়াচ্ছি, কিন্তু আমার বাকি যে ডার্কনেস গুলি আছে সেইগুলিকে এনলাইট করার জন্য আমাকে হেল্প করতে হবে। শিক্ষকদের আরো বেশি আরো দায়বদ্ধ হতে হবে। শিক্ষকদের হতে হবে। আর এদিক থেকে একটা লাস্ট একটা কথা বলবো, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এগুলি তো আছে, শিক্ষক স্বল্পতা তো একটা অবশ্যই আলোচনা এসছে, বিভিন্ন বক্তারা বলেছেন, আমি এটা নিয়ে আলোচনা বলবো না। আমি একটা লাস্ট একটা আশাবাদের কথা বলছি, যেটা কথা আছে যে ওয়ান টিচার, ওয়ান স্টুডেন্ট এন্ড ওয়ান পেন্সিল ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। কিচ্ছু না থাকলে ঠিক, তা আমি ওইটা বিশ্বাস করি যে একজন টিচার, একজন স্টুডেন্ট আর একটা পেন্সিল হলেই যথেষ্ট সারা ওয়ার্ল্ডকে চেঞ্জ করা যায়, আমি এটা বিশ্বাস করি। সুতরাং যদি মানে এরকম কি বলবো, যেমন দৃঢ়তা থাকে এবং এটা যদি আমরা ডিভোটেড থাকি, তাহলে এটা ব্যর্থ হওয়ার কথা না। সরকার এবং শিক্ষক, বিদ্যালয় সবাই এটাকে এগিয়ে নিতে, মানে এগিয়ে আসতে হবে, অভিভাবকদের এগিয়ে আসতে হবে, ছাত্রদের সহযোগিতা করতে হবে। একদম, একটা চক, একটা ব্ল্যাকবোর্ড আর শিক্ষক ছাত্র থাকলে অবশ্যই সারা দুনিয়াকে পরিবর্তন করা যাবে। কিন্তু ঠিক, সমস্যাটা হচ্ছে আজকের পৃথিবীতে সেই জায়গাতে যে আজকের স্মার্ট ক্লাস বলুন বা ডিজিটাল ক্লাস বলুন বা ইন্টারনেট বলুন, সবকিছুর মাধ্যমে আমরা এটাও শুনতে পাচ্ছি প্রত্যন্ত এলাকায় শুধু সাউন্ড বক্স দিয়ে ক্লাস করানো হচ্ছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে পেন, পেন্সিল বা ব্ল্যাকবোর্ড, চক সবগুলোই হবে, টিচার ছাত্র থাকবে, কিন্তু সে জায়গায় ছাত্রকে বা শিক্ষককে মানে ছাত্র পড়াশোনা করতে আসবে এবং শিক্ষকও পড়াশোনা শেখাবে। এই আন্তরিকতা, এই মানসিকতা এবং এই পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা, না এই পরিস্থিতি থেকে আমরা একটা দূরে সরে যাচ্ছি, সেটা কিন্তু একটা সংশয় রয়ে গেছে আমাদের। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই, আপনাকেও আজ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, সিবিএসই প্যাটার্নে পরীক্ষায় প্রথম বছরেই বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় স্কুলগুলোর বাস্তব চিত্র ফুটে উঠেছে। তখন স্কুলগুলোর ভবিষ্যৎ নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করছেন একাংশ অভিভাবক মহল, শিক্ষক মহল। 2021 সালের অক্টোবর মাসে 100টি স্কুলকে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। পরবর্তী সময়ে আরো 25টি স্কুলকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়। তবে শুরু থেকেই উপযুক্ত পরিকাঠামো এবং পর্যাপ্ত শিক্ষক ছাড়া স্কুলগুলোকে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় নিয়ে আসার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন বিরোধী সহ একাংশ ছাত্র, শিক্ষক, অভিভাবক মহল। তবে প্রকল্প শুরু হবার 3 বছর পরেও এখনো দপ্তরের তেমন কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। আগামী দিনে সিবিএসই কিংবা শিক্ষা দপ্তর কি পদক্ষেপ নেয় সেদিকে নজর রাখছি আমরা। তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।